আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তো রেনাল প্যাথোলজির ক্লাসের মধ্যে আমরা গত ক্লাসে গ্লোমেরুলোনেফ্রাইটিস গুলো পড়েছিলাম, গ্লোমেরুলার ডিজিজেস। আজকে আমরা গ্লোমেরুলাসের পরের যে অংশ, দ্যাট ইজ টিউবিউল, যেগুলো আমরা বলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, এই জিনিসগুলোতে কি কি ডিজিজ হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং গ্লোমেরুলার ডিজিজটা যেমন বেশ বড় একটা অংশ, বাট এখানকার ডিজিজ গুলো কিন্তু অত বড় অংশ নয়, এটা মোটামুটি ছোটর মধ্যে আমরা ডিসকাশন করব। এবং ফাইনালি অ্যাজ ইউজুয়াল আমাদের প্যাথোলজি কার্ডে কি কি প্রশ্ন ধরা হয় বা কি কি কোশ্চেন এর মধ্যে ইনক্লুডেড আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা তাহলে শুরু করি। তো টিউবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, এটা বলতে তাহলে আমরা মূলত বুঝি যে গ্লোমেরুলাসের পরবর্তী যে টিউবিউল গুলা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপরে কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এগুলোতে যে ডিজিজ গুলো হয় সেগুলোকে আমরা একসাথে টিউবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ হিসেবে চিন্তা করি। তো এদের মধ্যে মূলত দুইটা ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস, যেটাকে আমরা সংক্ষেপে বলি এটিএন। আর আরেকটা ডিজিজ আমরা আলোচনা করি, সেটা হচ্ছে টিউবিউলো ইন্টারস্টিশিয়াল নেফ্রোসিস, যেটাকে আমরা টিআইএন বলে থাকি। তো এই দুটো ডিজিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, দ্যাট ইজ এটিএন নিয়ে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এই জিনিসটা প্রথমে আমরা যদি একটু এপিডেমিওলজিটা দেখি, অর্থাৎ এটা কাদের হয় বা কেন হয় এই জিনিসগুলো। তো এইটা মূলত ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যেসব পেশেন্ট থাকে, অর্থাৎ আইসিইউতে যে সকল পেশেন্ট থাকে, আহ, তাদের মধ্যে কিন্তু এই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তখন আমরা এটাকে অ্যাকচুয়ালি অ্যাকিউট রেনাল ফেইলিওর হিসেবে বলি। তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রোসিস, এগুলো কিন্তু অনেকটাই প্যাথোলজিক্যাল টার্ম। আমরা ক্লিনিক্যালি কিন্তু সরাসরি হয়তো এই নামগুলো উল্লেখ করি না অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি প্যাথোজেনেসিস হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তো আমরা জানি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কিন্তু রেনাল ফেইলিওরের প্রচুর পেশেন্ট ভর্তি হয়, অ্যাকিউট রেনাল ফেইলিওর। তো অ্যাকিউট রেনাল ফেইলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি, এইটার আন্ডারলাইন প্যাথোজেনেসিস কিন্তু এই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। সো এই জন্য আমরা বলি যে আইসিইউ এর অনেক পেশেন্টের মধ্যে কিন্তু আমরা এটিএন পাই, অর্থাৎ অ্যাকিউট রেনাল ফেইলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি অথবা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটা আমরা পাই। আচ্ছা, আর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম বলে একটা কন্ডিশন আছে, এটা তোমরা মাইক্রোবায়োলজিতে পড়েছো। তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম কিন্তু এই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের একটা কমন কারণ। ঠিক আছে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর শকের পেশেন্ট বা সেপটিক শকের পেশেন্ট অথবা সেপসিসের পেশেন্টেরও কিন্তু এই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করে। সুতরাং আমরা এক কথায় মনে রাখবো যে অ্যাকিউট রেনাল ফেইলিওর যে সকল কন্ডিশনে ডেভেলপ করে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসটা পাওয়া যায়। যেমন আইসিইউ এর পেশেন্ট উইথ অ্যাকিউট রেনাল ফেইলিওর, তারপর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, তারপরে সেপ্টিসেমিয়া, সেপসিস, সেপটিক শক, এগুলোর ক্ষেত্রে আমরা তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসটা পাই। ঠিক আছে, এটা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের মধ্যে আমরা বেশ কয়েক ধরনের টাইপ নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা নরমালি একটু অ্যাকিউট রেনাল ফেইলিওর বা একেআই যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করি, দ্যাট ইজ অ্যাকিউট রেনাল ফেইলিওর অথবা একেআই। এটা নিয়ে আমরা একটুখানি ছোট্ট করে আলোচনা করি। তো অ্যাকিউট রেনাল ফেইলিওর বা একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, আমরা কখন বলবো? যখন রেনাল ফাংশনের সাপ্রেশন হবে 24 আওয়ার্স এর মধ্যে, দ্যাট ইজ failure of function of kidney developing in 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে যখন একটা কিডনি ফেলিওর ডেভেলপ করে, অর্থাৎ ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায়, তখন আমরা সেটাকে অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বলে থাকি। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ইসকেমিয়ার জন্য হতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের অনেক ব্লাড লস হচ্ছে বা হাইপোভলিমিয়া হচ্ছে, তখন আমাদের কিডনিতে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে কিন্তু
এই অ্যাকিউট রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। অথবা অনেক ক্ষেত্রে নেফ্রোটক্সিক কোনো ড্রাগ ইউজ করলে কিন্তু এই 24 ঘন্টার মধ্যে অ্যাকিউট রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তাহলে মেইন ইম্পর্টেন্ট কারণ কি কি? ইসকেমিয়া বা হাইপোভলেমিয়া, আর দ্বিতীয়ত হচ্ছে নেফ্রোটক্সিক এজেন্টস। এগুলো নিয়ে মেইনলি আমাদের অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করে। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন আমরা জানি যে অ্যাকিউট রেনাল ফেলিওরের কিন্তু 3 ধরনের কারণ আমরা সবসময় চিন্তা করি। একটা হচ্ছে প্রিরেনাল কারণ, অর্থাৎ কিডনির আগের কিছু কারণ, একটা রেনাল কারণ অর্থাৎ কিডনির মধ্যের কিছু কারণ, আর একটা পোস্ট রেনাল কারণ অর্থাৎ কিডনির পরের কিছু কারণ আমরা চিন্তা করি। তো এই যে ইসকেমিয়া বা হাইপোভলেমিয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিডনির আগেই সংঘটিত হয়, অর্থাৎ কিডনিতে ব্লাড ঢোকার আগেই অ্যাকচুয়ালি ইসকেমিয়া বা হাইপোভলেমিয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রিরেনাল কজের মধ্যে পড়ে যায়। নেফ্রোটক্সিক এজেন্ট এরা সরাসরি কিডনিকে অ্যাটাক করে, যার জন্য এটা রেনাল কারণের মধ্যে তুমি ফেলতে পারো। আর পোস্ট রেনাল কিছু কারণ আছে যার জন্য আমাদের অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করে। সো পোস্ট রেনাল কিছু কারণ আছে। পোস্ট রেনাল কারণের মধ্যে তুমি বলতে পারো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিপিএইচ। এছাড়া বলতে পারো তোমার যে কোনো কার্সিনোমা, যেটা আমাদের ইউরেটারকে অবস্ট্রাকশন করতেছে, সুতরাং তুমি কার্সিনোমা বলতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাকিউট রেনাল ফেলিওরের জন্য অনেক ক্ষেত্রেই দায়ী হতে পারে। আচ্ছা, এছাড়া আর কি কারণ থাকতে পারে? কিছু কিছু ভাস্কুলার কন্ডিশনে অ্যাকিউট কিডনি ইনজুরি ডেভেলপ করতে পারে, যেমন ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে কি? এখানে ব্লাড প্রেশার অনেক বেশি হয়ে যায়, লাইক 220/120। হ্যাঁ, সিস্টোলিক 220, ডায়াস্টোলিক 120। এবং সেই ক্ষেত্রে এই হাই প্রেশারটা আমাদের কিডনিতে ইনজুরি করে, সুতরাং এটা একটা অ্যাকিউট কিডনি ইনজুরির তোমার কজের মধ্যে পড়তে পারে। আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু কারণ আছে, যেমন ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি, অর্থাৎ এক কথায় অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে জায়গায় আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি ইন দা ফর্ম অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এটা আমরা পাই। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা ব্রড হেডিং নিয়ে আলোচনা করি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের মধ্যে, সেটা হচ্ছে ইসকেমিক এটিএন। ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটা আমরা বুঝতেই পারছি যে ইসকেমিয়ার জন্য, দ্যাট ইজ কিডনিতে যখন ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, তখন এই অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসটা ডেভেলপ করে। সো এটা একটা প্রিরেনাল অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। প্রিরেনাল কেন বলতেছি? প্রিরেনাল বলতেছি তার কারণ কিডনিতে আসার আগেই অ্যাকচুয়ালি কিন্তু এই পেশেন্টটার হাইপোভলেমিয়া বা ইসকেমিয়া অলরেডি থাকে, অর্থাৎ ব্লাডটা বাইরে থেকে আসতেছে, কিডনির আগেই হচ্ছে আমাদের ঝামেলাটা হয়ে গেছে। ঠিক আছে, কিডনিতে কিন্তু কোনো সমস্যা না, বা কিডনির পরেও কোনো সমস্যা না, দ্যাট ইজ ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, এইসব জায়গায় কোনো সমস্যা না, সমস্যাটা এর আগে। এই জন্য আমরা এটাকে বলবো প্রিরেনাল একটা কজ অফ অ্যাকিউট রেনাল ফেলিওর। সো তাহলে প্রিরেনাল কজ অফ অ্যাকিউট রেনাল ফেলিওর এর একটা উদাহরণ হচ্ছে ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তো এটা তাহলে কি কি কারণ? এটার কারণ হচ্ছে ইসকেমিয়া অথবা হাইপোভলেমিয়া। ইসকেমিয়া অথবা হাইপোভলেমিয়া এর মাধ্যমে ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করে, যেটা এক ধরনের প্রিরেনাল অ্যাকিউট রেনাল ফেলিওরের মধ্যে আমরা ফেলি। আচ্ছা, এখানে যে ইসকেমিয়াটা হচ্ছে, এই ইসকেমিয়ার ফলে আমাদের এন্ডোথেলিয়াল সেলের মধ্যে কি কি হয় সেটা একটুখানি আমরা দেখব। সেটা হচ্ছে ইসকেমিয়ার জন্য কি কি হয়। ইসকেমিয়ার জন্য আমাদের ভেসোডাইলেটর গুলো কমে যায়, দ্যাট ইজ ডিক্রিজড ভেসোডাইলেটর। 2 নম্বর হচ্ছে ইনক্রিজড ভেসোকনস্ট্রিক্টর।
আর 3 নম্বর হচ্ছে আমাদের ভেসোকনস্ট্রিকশন অফ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল, অর্থাৎ এই ভেসোডাইলেটর কমে যাওয়া এবং ভেসোকনস্ট্রিক্টর ইনক্রিজ হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি কি হচ্ছে, আমাদের অ্যাফারেন্ট আর্টেরিওল যেটা ছিল, অ্যাফারেন্ট আর্টেরিওলার ভেসোকনস্ট্রিকশন হবে। সো অ্যাফারেন্ট আর্টেরিওলার ভেসোকনস্ট্রিকশন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিডনিতে রক্ত কম প্রবেশ করবে, দ্যাট ইজ ব্লাড সাপ্লাই কমে যাবে। সো আলটিমেটলি একটা ইসকেমিয়া ডেভেলপ যে করেছিল সেটা আরো অ্যাগ্রিভেট করে আস্তে আস্তে আমাদের রেনাল ফেলিওরের দিকে চলে যাবে। ঠিক আছে, সো এখান থেকে আলটিমেটলি কি হচ্ছে, ডিক্রিজড জিএফআর কমে যাচ্ছে এবং তোমার অ্যাগ্রিভেটেড ইসকেমিয়া। সো এই জিনিসগুলো ডেভেলপ করছে আমার ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা এখন তাহলে বুঝতে পারবো। আচ্ছা, সো এবার আমরা দেখব যে ইসকেমিয়াতে অ্যাকচুয়ালি আমরা তো এটা দেখলাম যে এন্ডোথেলিয়াল সেলের কি কি ঝামেলা হচ্ছে সেটা। এবার আমরা দেখব যে ইসকেমিয়ার জন্য আমাদের টিউবিউলার সেলের কি কি ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আঁকবো একটু পরে, আমি আগে একটু লিখে নেই, তারপর আমি এটা আঁকবো। সো এইখানে সমস্যাটা হচ্ছে, এটা আমি বলেছিলাম যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন কি কি হচ্ছে। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে এই কয়েকটা জিনিস। এবার আমরা দেখব টিউবিউলার ডিসফাংশন কি হচ্ছে ইসকেমিয়ার জন্য। সো টিউবিউলার ডিসফাংশন কি কি হচ্ছে, আমাদের টিউবিউলের যে সেলগুলো ছিল, দ্যাট ইজ টিউবিউলার সেল, এই সেলগুলো আমাদের টিউবিউলের যে বেসমেন্ট মেমব্রেন সেখান থেকে ছাড়ায় যায়। তাহলে ডিটাচমেন্ট অফ টিউবিউলার সেল, ডিটাচমেন্ট অফ টিউবিউলার সেলের জন্য কি হয়, আমাদের টিউবিউলার অবস্ট্রাকশন ডেভেলপ করে, টিউবিউলটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে সেলগুলা ওই টিউবের গা থেকে বের হয়ে লুমেনে চলে আসতেছে তারা টিউবিউলার অবস্ট্রাকশন তৈরি করে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো টিউবিউলার অবস্ট্রাকশন তৈরি করে, টিউবিউলার অবস্ট্রাকশন তৈরি করলে এখানে একটা রেনাল টিউবিউলের মধ্যে অ্যাকচুয়ালি কোয়াগুলেশন নেক্রোসিস তৈরি হয়। দ্যাট ইজ আমি এখানে বলতে পারি যে কোয়াগুলেশন নেক্রোসিস অফ টিউবুলার সেল, অর্থাৎ টিউবুলার সেলের একটা কোয়াগুলেশন নেক্রোসিস হয় এখানে, যে টিউবিউলগুলার যে সেলগুলা যে ভেঙে চলে আসতেছিল ওই সেলগুলোর একটা কোয়াগুলেশন নেক্রোসিস হয়। আচ্ছা, এবং এই যে আমাদের টিউবুলার অবস্ট্রাকশনটা হয়েছিল, টিউবুলার অবস্ট্রাকশন হলে তার সাথে কি হচ্ছে দেখো, টিউবুলার অবস্ট্রাকশন থেকে কি হচ্ছে, এরা হচ্ছে আমাদের টিউবুলকে তো অক্লুড করে ফেলতেছে, যার জন্য আমাদের যে অর্থাৎ যে ফিল্ট্রেট গুলো যেগুলো গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়ে আসছিল সেই জিনিসগুলো তো নরমালি টিউবুলের মধ্যে দিয়ে পাস করে, তো এখানে টিউবুলে আটকা পড়ে আছে, সুতরাং টিউবুলের মধ্যে দিয়ে তারা পাস করতে পারবে না। আলটিমেটলি আমার জিএফআর কমে যাবে, ডিক্রিজড জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আলটিমেটলি কমে যাবে এবং টিউবিউলের মধ্যে ফ্লুইডের প্রেসার বেড়ে গিয়ে আমার টিউবিউলার ইন্টারস্টিশিয়ামে ফ্লুইড জমা হবে। ফ্লুইড অ্যাকুমুলেশন, টিউবুলার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যাকুমুলেশন। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে অলিগিউরিয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস অফ ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এবার আমি যদি একটু আঁকি জিনিসটা, দেখো কি হবে। এখানে তোমার গ্লোমেরুলাস ছিল, ঠিক আছে, এখানে যে অ্যাফারেন্ট আর্টারিওল, তারপরে এখানে এইভাবে করে ক্যাপিলারি ফর্ম করে এখান থেকে ইফারেন্ট হিসেবে বের হয়ে গেছে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের ওই যে গ্লোমেরুলাসটা এরকম ক্রিসেন্টিক ছিল, এরপর এখান থেকে তো এরকম টিউবিউল। ঠিক আছে, আমি টিউবিউলের একটা ছোট অংশ আঁকলাম এখানে, এটা তো এই টিউবিউলটা। এখন এইখানে আমাদের ইসকেমিয়া হচ্ছে, অর্থাৎ টিউবিউলের এখানে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না, ইসকেমিয়া বা হাইপোভলিমিয়া হচ্ছে। তার জন্য কি হবে,
তার জন্য আমাদের এই যে এইখানে যে আর্টারি গুলা থাকে, এর চারিপাশে তো অনেক আর্টারি থাকে আমরা জানি, ঠিক আছে। এই যে এখানকার যে আর্টারি গুলা থাকে, এই আর্টারি গুলাতে আলটিমেটলি আমাদের ভেসোকনস্ট্রিকশন হবে, ভেসোডাইলেটরের পরিমাণ কমে যাবে। সো আলটিমেটলি আমাদের আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে ইসকেমিয়া হয়েছিল সেই ইসকেমিয়াটা আরো অ্যাগ্রিভেট করবে, আরো অ্যাগ্রিভেট করে এইখানে এই যে সমস্ত জায়গায় কিন্তু ভেসোকনস্ট্রিকশন হবে। এই জায়গায় যে আমার ব্লাড ভেসেলটা, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি সবুজ হওয়ার কথা, সরি লাল হওয়ার কথা। সো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ভেসোকনস্ট্রিকশন ডেভেলপ করে এই জায়গায় কিন্তু জিএফআর এর পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। এবং ইসকেমিয়া যেটা, সেটা কিন্তু এই যে ভেসোকনস্ট্রিকশনের জন্য আরো অ্যাগ্রিভেট করবে। এটা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, ইসকেমিয়ার থেকে আরো ইসকেমিয়া অ্যাগ্রিভেট করতেছে, ঠিক আছে। দ্বিতীয়ত এই যে টিউবিউলার সেলগুলো ছিল, এই টিউবিউলার সেলগুলোর মধ্যে একটা ডিসফাংশন ডেভেলপ করে, অর্থাৎ এই জায়গাতে এরকম সেল ছিল কিছু টিউবিউলার সেল। সো এই সেলগুলোর মধ্যে কিছু ডিসফাংশন ডেভেলপ করে, যার জন্য এই সেলগুলো এখান থেকে ডিটাচড হয়ে এসে আমাদের এরকম জায়গায় এইভাবে করে জমা হতে থাকে। জমা হতে হতে এক সময় দেখা যায় যে টিউবিউলটাকে এরা অবস্ট্রাক্ট করে ফেলে, ঠিক আছে, টিউবিউলটাকে অবস্ট্রাক্ট করে ফেলে এবং এই সেলগুলোর কোয়াগুলেশন নেক্রোসিস হয়। এই টিউবুলার অবস্ট্রাকশনের জন্য এখান থেকে যে ফ্লুইড গুলো আসতেছিল, এই ফ্লুইড গুলা কিন্তু আর আসতে পারবে না। না আসতে পারে তখন এখানে ফ্লুইডের ওভারলোড হবে, যার জন্য ফ্লুইড গুলা চলে যাবে ইন্টারস্টিশিয়াম, অর্থাৎ এই যে তোমার টিউবুলার বাইরে যে ইন্টারস্টিশিয়াল স্পেস, সেই দিকে ফ্লুইড গুলা চলে আসবে। আলটিমেটলি ফ্লুইড গুলা জমা হবে এই জায়গায়, ঠিক আছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও কমে যাবে, এই জায়গায় ফ্লুইড জমা হবে, কিন্তু এইখান থেকে আর খুব বেশি ফ্লুইড আর তখন বেরোতে পারবে না, যার জন্য এই ফ্লুইড গুলো বের হইতো ইউরিন ফর্মেশন হতো। সুতরাং ইউরিন ফর্মেশন কমে গিয়ে আস্তে আস্তে অলিগিউরিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। তো এই যে টিউবুলার ড্যামেজ গুলো হচ্ছে, এটা কোন জায়গায় কোন জায়গায় বেশি হয় দেখো। প্রথম কথা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে এটা সবচাইতে বেশি হাইপোক্সিয়াতে এফেক্টেড হয়। তাহলে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, প্রথম দিকে যে একটা পেঁচানো টিউব থাকে, এই জায়গায় সবচেয়ে বেশি ইসকেমিয়ারি চেঞ্জ গুলা হয়, অর্থাৎ এই যে টিউবুলার ডিসফাংশন, ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এরপরে আসো থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই জায়গায়ও কিন্তু এই ঝামেলাটা হয়, বেশি হয় আর কি। আর এটাই মোটামুটি এই দুইটা জায়গাতে সবচেয়ে বেশি ড্যামেজ হয়, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ তোমার লুপ অফ হেনলি, এই দুইটা জায়গাতে সবচেয়ে বেশি ড্যামেজ হয়। তাহলে এটা গেল হচ্ছে ইসকেমিক টাইপ অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এবার আমরা দেখব নেফ্রোটক্সিক টাইপ অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তো নেফ্রোটক্সিক টাইপটা আমি এখানে এই জিনিসটা একটু মুছে দেই, মুছে দিয়ে এই জায়গায় ইয়ে করি, তাহলে এই জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, সো নেফ্রোটক্সিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস আমি এই জায়গায় লিখতেছি, নেফ্রোটক্সিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। সো নেফ্রোটক্সিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসটা কিন্তু আমাদের খুব কমন একটা জিনিস, অর্থাৎ বিভিন্ন ড্রাগ বা এজেন্ট খাওয়ার জন্য আমাদের কিডনিতে যখন সমস্যা হয় তখন আমরা সেটাকে বলি নেফ্রোটক্সিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এবং এটা কিন্তু রেনাল কজের মধ্যে তুমি ফেলতে পারো, ঠিক আছে, নট প্রি রেনাল, নট পোস্ট রেনাল, ঠিক আছে। প্রি রেনাল কিন্তু ইসকেমিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ছিল, এটা হচ্ছে রেনাল অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এর মধ্যে নেফ্রোটক্সিক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এর মধ্যে কমনেস্ট কজ কোনটা? কমনেস্ট কজ হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, অর্থাৎ অ্যামিনো এএমজি লিখি আমরা সংক্ষেপে, অ্যামিনোগ্লাইকোসাইড। অ্যামিনোগ্লাইকোসাইড দিয়ে, অর্থাৎ এই নেফ্রোটক্সিক এজেন্টটা দিয়ে সবচেয়ে বেশি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়। এছাড়া বিভিন্ন রেডিও কন্ট্রাস্ট এজেন্ট আমরা যেগুলো রেডিওলজিতে ইউজ করি, বা হেভি মেটাল, এই জিনিসগুলো কিন্তু নেফ্রোটক্সিসিটি করে, ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবং এখানে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের ফাইন্ডিং পাই? মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। এখানে অ্যাকচুয়ালি আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে ড্যামেজ পাই, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে ড্যামেজ পাই। এবং এই জায়গায় কিন্তু আমাদের বেসমেন্ট মেমব্রেন, টিউবিউলার যে বেসমেন্ট মেমব্রেনটা থাকে, এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু এখানে ইনট্যাক্ট থাকে। বেসমেন্ট মেমব্রেন ইজ ইনট্যাক্ট হিয়ার। সো বেসমেন্ট মেমব্রেন যখন ইনট্যাক্ট, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই মানে টিউবুলার সেলগুলা যেগুলো আমি আগে দেখাচ্ছিলাম যে খুলে খুলে খসে খসে পড়ে যাচ্ছে, ওই জিনিসগুলা কিন্তু আবারও তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। ইসকেমিয়াতে কিন্তু সাধারণত বেসমেন্ট মেমব্রেনটার ইনট্যাক্ট থাকে, ঠিক আছে। ইসকেমিয়াতে টিউবিউলের বেসমেন্ট মেমব্রেনটা মানে ইনট্যাক্ট থাকে না।
সুতরাং এখানে রিজেনারেশন হওয়ার চান্স কম থাকে। সো এখানে নেফ্রোটক্সিকের টিউবুলার বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট, সুতরাং এখানে রিজেনারেশন অর্থাৎ যে সেলগুলো খসে খসে পড়ে গেছিল ওগুলো আবার নতুন করে জন্মানোর একটা সুযোগ থাকে। বাট এই ক্ষেত্রে ইসকেমিকের ক্ষেত্রে তোমার টিউবুলার বেসমেন্ট মেমব্রেন ইজ ডিসরাপ্টেড, সো এইখানে রিজেনারেশনটা হয় না, অর্থাৎ এখানে মোটামুটি তোমার একটা পার্মানেন্ট ড্যামেজের মতো হয়ে যায়। বাট ড্রাগ খেলে এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয় না। তুমি যদি ড্রাগ খাওয়া বন্ধ করে দাও ওই অ্যামিনোগ্লাইকোসাইড এগুলো, তাহলে আস্তে আস্তে আবার কিন্তু ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের প্যাথোজেনেসিস এবং কি ধরনের ফাইন্ডিংস আমরা পাচ্ছি, কিভাবে কি হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখলাম। এটার ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবো, যেহেতু এখানে এই যে আমি বললাম যে টিউবুলটা অবস্ট্রাকশন হয়ে যায় যার জন্য অলিগিউরিয়া থাকবে, এটা তো অবশ্যই একটা ভালো ফাইন্ডিং এখানে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু রেনাল টিউবুলার সেলগুলো অনেক সময় ইউরিনের মাধ্যমে, যেগুলো এই যে এই সেলগুলা যেগুলা তোমার টিউবুলার অবস্ট্রাকশন করেছিল, কিছু কিছু সেল হয়তো অল্প একটু ইউরিনের সাথে বেড়ে আসতে পারে, যার জন্য আমরা এখানে কিন্তু রেনাল টিউবুলার কাস্ট পেতে পারি। ঠিক আছে, সেলের থেকে কাস্ট পেতে পারি। আচ্ছা, এই সকল ক্ষেত্রে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে হাইপোক্যালেমিয়াও ডেভেলপ করতে পারে। এছাড়া পেশেন্টের যেহেতু ইউরিন আউটপুট কমে যায় তাহলে তার ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে যায়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, স্বভাবতই, অর্থাৎ এখানে যেহেতু টিউবুলার অবস্ট্রাকশন হচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, সুতরাং আমাদের কিন্তু এই সকল ক্ষেত্রে ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা অন্যান্য বর্জ্য পদার্থ, পটাশিয়াম, এই জিনিসগুলোর পরিমাণ বেড়ে যাবে। আর ইউরিনের আউটপুট কমে যাবে, তবে যতটুকু ইউরিন আউটপুট হবে তার সাথে কিছু কিছু টিউবুলার সেল যেগুলো এই যে অবস্ট্রাকশন করে বসে আছে, কিছু কিছু সেল ইউরিনের মাধ্যমে বের হবে, সেখানে আমরা রেনাল টিউবুলার কাস্ট পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার তোমার ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস থেকে আমার মনে হয় মোটামুটি এটুকু জানলেই চলে। হ্যাঁ, যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস থেকে এই ধরনের প্যাথোজেনেসিস বা এই ধরনের জিনিসগুলো হয়, এটাই আমরা মোটামুটি জানি। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে ইসকেমিয়া আর নেফ্রোটক্সিক এই দুটার কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা কম্বাইন্ড অ্যাকিউট কিডনি ইনজুরি। ঠিক আছে, এটা সাধারণত হয় হচ্ছে তোমার আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করি। ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন আমরা কেন করি, হয়তো পেশেন্টটার কোনো কারণে হিমোলাইসিস হচ্ছিল বা ব্লাড তোমার অনেকটা বের হয়ে গেছিল, ঠিক আছে, হাইপোভলিমিয়া হয়েছিল, তখনই তো আমরা অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সফিউশন করি। তো এই ক্ষেত্রে ইসকেমিয়ার একটা চেঞ্জও থাকবে, আবার ব্লাড ট্রান্সফিউশনের জন্য তার নেফ্রোটক্সিক এজেন্ট যদি ব্লাড ট্রান্সফিউশনের সাথে ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু স্পেশালি মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যেখানে নেফ্রোটক্সিটি ডেভেলপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইসকেমিক চেঞ্জ এবং নেফ্রোটক্সিক চেঞ্জ দুই ধরনের চেঞ্জই আমরা পাই। ঠিক আছে, আবার মাসেল ইনজুরি হওয়ার জন্য যে মায়োগ্লোবিন বের হয়, মায়োগ্লোবিন ইউরিয়া আমরা যেটাকে বলি, এই ক্ষেত্রেও কিন্তু ইসকেমিক এটিএন এবং নেফ্রোটক্সিক এটিএন একসাথে পাওয়া যায়। সুতরাং আমরা যদি বলি যে কম্বাইন্ড এটিএন, এটার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কম্বাইন্ড অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের কারণ। আচ্ছা, তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস থেকে আমাদের ভাইবা কার্ডে খুব বেশি প্রশ্ন নাই, ইনফ্যাক্ট নাই কোনো প্রশ্ন। ঠিক আছে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস থেকে আমাদের ভাইবার কার্ডে সেরকম কোনো প্রশ্ন নেই, এবং এখান থেকে যে রিটেনেও তেমন প্রশ্ন আসে তাও না, এটা জাস্ট জানার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, সেই জন্য এই জিনিসটার অবতারণ। এবার আমরা পড়বো টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রোসিস, অর্থাৎ এই জিনিসটা টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো তাহলে আমি আপাতত এটা ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে দিয়ে আমি আবার হচ্ছে লেখা শুরু করছি। সো আমরা এখন পড়ছি আমাদের টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, তার মধ্যে টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ঠিক আছে, টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আমরা এখন পড়ছি। সো টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস সম্পর্কে আমরা কি বলবো, এটা সংজ্ঞা কি, এটা হচ্ছে অ্যাকিউট অর ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য টিউবুল এন্ড ইন্টারস্টিশিয়াল, অর্থাৎ টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য টিউবিউল এন্ড ইন্টারস্টিশিয়াল। সোজা কথায় এটা একদমই মানে সিম্পল জিনিস, এটা নিয়ে আর কিছুই বলার অপেক্ষা রাখে না।
আগেরটা কিন্তু ছিল নেক্রোসিস, অর্থাৎ ওখানে সেলগুলো মারা যাচ্ছিল। এই ক্ষেত্রে সেলগুলো মারা যাবে না, এই ক্ষেত্রে হবে নেফ্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন। এটার কারণ কি কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট কিছু কারণ আছে এটার। যেমন মোস্ট কমন কজ হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা হচ্ছে মোস্ট কমন কজ অফ টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এছাড়া কিছু ড্রাগ আছে যারা টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। এছাড়া ইনফেকশনস কিছু আছে যারা টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। যেমন আমরা বলি, দুইটা এল দিয়ে মনে রাখতে পারো, লিজিওনেলা আর হচ্ছে লেপ্টোস্পাইরা। এরা তোমার টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। এছাড়া এসএলই এরাও করতে পারে। তার সাথে তুমি বলতে পারো যে ইউরেট নেফ্রোপ্যাথি, অর্থাৎ ইউরেট জমা হওয়ার জন্য যে নেফ্রোপ্যাথি হয় সেটা। মাল্টিপল মায়োলোমা একটা কারণ হতে পারে। ঠিক আছে, লেড পয়জনিং একটা কারণ হতে পারে। তো এইগুলা মোটামুটি কমন কারণ টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের, অর্থাৎ টিউবিউল এবং ইন্টারস্টিশিয়ামের ইনফ্লামেশন এই কারণগুলোতে হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম কারণ হচ্ছে অ্যাকিউট টিউবুলো নেফ্রাইটিস, সরি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। তারপরে হচ্ছে ড্রাগ, কিছু ইনফেকশন, এসএলই, ইউরেট নেফ্রোপ্যাথি, মাল্টিপল মায়োলোমা এবং লেড পয়জনিং। সো এদের মধ্যে আমরা প্রথমে তাহলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা একটু দেখবো, কারণ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা হচ্ছে মোস্ট কমন কজ অফ টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে কি হয়? অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের সম্পর্কে আগে একটু বলি। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা কিন্তু ওমেনদের ক্ষেত্রে মোর কমন। আমরা জানি যে ইউরিনারি ডিজিজ গুলো মোটামুটি ফিমেলদের ক্ষেত্রেই বেশি কমন, কারণ তাদের ইউটিআই কমন হয়। ইউটিআই থেকে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে কিন্তু আমাদের কিডনিতে ইনফেকশনটা চলে আসে অনেক ক্ষেত্রে। অর্থাৎ ইউরেথ্রার ইনফেকশন আস্তে আস্তে উপরে উঠতে উঠতে কিডনিতে চলে এসে পাইলোনেফ্রাইটিস করে। কারণ পাইলোনেফ্রাইটিস মানে কি? পাইলোনেফ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দা কিডনি এবং পেলভিসের যে ইনফ্লামেশন হয় এটাকে বলে পাইলোনেফ্রাইটিস। তো এই ইনফেকশনটা মূলত আমাদের ইউরেথ্রাতে যে ইনফেকশন হয় সেখান থেকে উপরে উঠতে উঠতে অ্যাসেন্ডিং ইনফেকশন হিসেবেই কিন্তু আমাদের এই জায়গায় ইনফ্লামেশনটা হয়। এই জন্যই ইউটিআই যেহেতু মেয়েদের বেশি কমন, পাইলোনেফ্রাইটিসও মেয়েদের ক্ষেত্রে বেশি কমন। ঠিক আছে, সো তাহলে এটা আমি বলি যে ফিমেল এর ক্ষেত্রে কমনেস্ট অর্গানিজম হচ্ছে ইকোলাই। কারণ আমরা জানি যে ইকোলাই কিন্তু আমাদের অ্যানাসে থাকে এবং অ্যানাস থেকে অ্যাকচুয়ালি সামহাউ এই ব্যাকটেরিয়া গুলা ইউরেথ্রাতে চলে আসে, ইউরেথ্রা থেকে উপরের দিকে উঠতে থাকে। তাহলে ইকোলাইতে কিন্তু আমাদের মোস্ট কমন কজ, তাহলে ইকোলাই ইজ মোস্ট কমন কজ অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। আচ্ছা, এছাড়া কিছু কন্ডিশনে পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে বেশি, যেমন যাদের আমরা ক্যাথেটার ইউজ করি, ইউরিনের তোমার পথ দিয়ে যদি আমরা ক্যাথেটার ঢুকাই, সেক্ষেত্রে কিন্তু ওই যে ইনফেকশন গুলো ছিল, ইনফেকশন কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে তোমার পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে। সুতরাং ক্যাথেটার ইউজারদের ক্ষেত্রে, যাদের ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, যাদের ডায়াবেটিস আছে বা প্রেগনেন্ট মাদার, তাদের ক্ষেত্রে কিন্তু পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করার একটা চান্স থাকে, কারণ এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানে ইনফেকশন প্রিভেন্ট করার ক্ষমতাটা কমে যায়। তাহলে ইকোলাইটা মোস্ট কমন কজ। এছাড়া এন্টেরোকক্কাস বা গাটের অন্যান্য অর্গানিজম দিয়ে হতে পারে। ফিমেলদের মোস্ট কমনলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়। আর এছাড়া অন্যান্য কিছু কারণের মধ্যে আছে, যাদের ক্যাথেটার ইউজ করি, যাদের ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে, যাদের ডায়াবেটিস আছে বা যাদের প্রেগন্যান্সি আছে, তাদের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করবে, যেটা এক ধরনের টিউবিউলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। আচ্ছা, এবার আমরা প্যাথোজেনেসিসটা নিয়ে একটু বলি। প্যাথোজেনেসিস বেশ অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ইউরেটারাল রিফ্লাক্স। ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স উইথ অ্যাসেন্ডিং ইনফেকশন, এটাই হচ্ছে মোস্ট কমন কজ। ঠিক আছে, তাহলে প্যাথোজেনেসিসের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন is the most common cause of pathogenesis। অর্থাৎ প্যাথোজেনেসিসের সবচাইতে কমন কজ হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন, অর্থাৎ ইনফেকশনটা হয়েছে নিচে
ইউটিআই এর মতো ইনফেকশন, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আমাদের কিডনি এবং পেলভিসকে অ্যাটাক করতেছে। এটাই হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন। ঠিক আছে, এটাই হচ্ছে সবচাইতে কমন কজ। এটাকে আমরা আরেকভাবে বলি যে ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স, অর্থাৎ আমাদের নিচ থেকে উপরের দিকে, ভেসিকো মানে ব্লাডার, ইউরেটারাল মানে ইউরেটার এর উপরে। সো ব্লাডার থেকে ইউরেটার, ইউরেচ্ছা থেকে ব্লাডার, ব্লাডার থেকে ইউরেটার, এই বরাবর ইনফেকশনটা রিফ্লাক্স করতেছে, এটা হচ্ছে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। ঠিক আছে, এটা একটা কমন ব্যাপার, অর্থাৎ অ্যাসেন্ডিং ইনফেকশন যেটাকে আমরা বলি। সো অ্যাসেন্ডিং ইনফেকশন কিন্তু এই যে একইভাবেই আমাদের ফিমেলদের ক্ষেত্রেও এটা বেশি কমন। কেন? কারণ ফিমেলদের ইউরেথ্রা শর্ট, সুতরাং এদের অ্যাসেন্ড করা খুব সোজা। তাছাড়া ফিমেলদের সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় উপরের দিকে উঠে যাওয়ার একটা চান্স থাকে ইনফেকশনটা। ঠিক আছে, সো এরকম বেশ কিছু কারণে এই ভেসিকিউরেটরিক রিফ্লাক্স যেটা বা অ্যাসেন্ডিং ইনফেকশন, এটাও কিন্তু আবার ফিমেলদের ক্ষেত্রেই বেশি কমন। ঠিক আছে, আচ্ছা। আর কিছু কিছু ক্ষেত্রে ব্লাডের মাধ্যমে কিডনি এফেক্ট হতে পারে, অর্থাৎ নিচের থেকে না হয় ব্লাডের মাধ্যমে, যে ব্লাডটা কিডনিতে আসতেছিল সেই কিডনির মাধ্যমে, সরি ব্লাডের মাধ্যমে কিডনি এফেক্টেড হতে পারে, যেটাকে আমরা বলি হেমাটোজেনাস স্প্রেড। এটা একটা আনকমন ওয়ে, এবং এইটার মাধ্যমে মূলত স্টেফাইলোকক্কাস দিয়ে যখন অ্যাটাক হয় তখন আমরা মনে করি যে হেমাটোজেনাস স্প্রেড। সো এটা লেখো, এটা আমরা লিখি যে হেমাটোজেনাস স্প্রেড ইজ মেইনলি থট, কখন আমরা চিন্তা করব, when we find staph aureus, অর্থাৎ এই অর্গানিজম হিসেবে আমরা যখন স্ট্যাফ অরিয়াস পাই তখন আমরা মনে করবো যে হ্যাঁ এটা আসলে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়তো না, এটা হয়তো হেমাটোলজিক্যাল স্প্রেড, ব্লাডের মধ্যে ইনফেকশন ছিল সেটাই ছড়াই গেছে, এরকম কোনো ব্যাপার হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে অ্যাকচুয়ালি তোমাদের রবিনসে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে প্রথমত আমাদের ইউরেথ্রা বা ইন্ট্রয়েটাস, যেটা ইউরেথ্রাল অরিফিস, এই সকল জায়গায় মূলত ব্যাকটেরিয়ার প্রলিফারেশন হয়, কলোনাইজেশন হয়। এরপর ইউরেথ্রা থেকে ব্লাডারে আসে, এটা বিভিন্ন সময় আসতে পারে, যেমন সেক্সুয়াল ইন্টারকোর্স, ক্যাথেটারাইজেশন, ইনস্ট্রুমেন্টাইজেশন, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউরেথ্রা থেকে ব্লাডারে আসে। এরপর ব্লাডার থেকে তার উপরে, অর্থাৎ আমাদের মানে ব্লাডারে যখন আসে তখন অ্যাকচুয়ালি কিন্তু তোমার ব্লাডার থেকে উপরে আস্তে আস্তে উঠে যায়, যেটাকে আমরা ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ সংক্ষেপে আমি যদি এখানে একটু আঁকি জিনিসটা, দেখো যে এরকম ধরো কিডনি, ঠিক আছে, এখান থেকে এই যে পেলভিস, রেনাল পেলভিস, পেলভিস থেকে এই যে ইউরেটার তৈরি হলো। ঠিক আছে, এই যে ইউরেটারটা, এটা কিন্তু আলটিমেটলি আমাদের ব্লাডারে যায়। ঠিক আছে, এই যে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারে কিন্তু এটা ওপেন করে। সো এরপরে ব্লাডার থেকে নিচের দিকে থাকে হচ্ছে ইউরেথ্রা। সো এই জায়গায় যখন একটা ইনফেকশন হয়, যেটাকে আমরা বলতেছি কলোনাইজেশন অফ দ্য ডিস্টাল ইউরেথ্রাল ইন্ট্রয়েটাস, এখান থেকে চলে আসে ব্লাডারে। ঠিক আছে, ব্লাডার থেকে আস্তে আস্তে ভেসিকো, ভেসিকো মানে ব্লাডার, ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স, এই দিকে রিফ্লাক্স হয়, উপরের দিকে চলে আসে ইনফেকশনটা, চলে এসে আস্তে আস্তে এই জায়গায় ইনফেকশনটা করে, যেটাকে আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। সো এটা হচ্ছে সবচাইতে কমন মেকানিজম। আর কিছু ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের মাধ্যমে হতে পারে। ধরো এই জায়গায় একটা স্টোন আছে, ঠিক আছে, এই জায়গায় একটা স্টোন আছে, তো স্টোনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ইউরিনের একটা স্ট্যাসিস হবে, অর্থাৎ ইউরিন এখান থেকে বেরোতে পারবে না, এখানে স্ট্যাসিস হবে, এবং স্ট্যাসিস যেখানেই হবে সেই জন্যই কিন্তু এখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকবে। সুতরাং এই ক্ষেত্রে ইনফেকশন হয় সেটা উপরের দিকে উঠে কিডনির দিকে চলে আসবে। অথবা এই জায়গায় যদি একটা স্টোন থাকে, সেই ক্ষেত্রে এই জায়গায় একটা ইউরিন জমা হবে, জমা হতে হতে স্ট্যাসিস হবে, অর্থাৎ ইউরিনের স্ট্যাসিস হয়, সেখানে ইনফেকশন হয়, এটা উপরের দিকে ইনফেকশন করবে। আর হেমাটোজেনাস স্প্রেড যেটা, সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অ্যারাউস, অর্থাৎ এখানে ধরো ব্লাড আসতেছে, এই ব্লাডের মাধ্যমে ইনফেকশনটা কিডনিতে আসছে, সেটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের মানে রুট বলতে পারো বা প্যাথোজেনেসিস বলতে পারো অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, যেটা অ্যাকচুয়ালি টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের একটা পার্ট। আচ্ছা, সো এখানে আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবো? ক্লিনিক্যালি আমরা এখানে দেখবো যে এই কিডনিতে যেহেতু ইনফেকশন, সুতরাং কিডনির দিকে, দ্যাট ইজ পিঠের দিকে ব্যথা হবে। ঠিক আছে, তারপরে দেখা যাবে যে হচ্ছে ইউরিনেশন করতে গেলে ব্যথা করতেছে, এরকম হতে পারে, পেইনফুল ইউরিনেশন হতে পারে, পেইনফুল মিকচুরেশন, ডিজিউরিয়া যেটাকে আমরা বলি। হ্যাঁ, তার সাথে দেখা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, তার ইউরিনের আউটপুট মানে কিছুক্ষণ পর পরই তার প্রস্রাব লাগতেছে, এরকম হতে পারে। কারণ
যখন ইনফেকশন হয় তখন কিন্তু এইসব জায়গায় ইরিটেশন হয়। ইরিটেশন হলে তখন কিন্তু বারবার আমাদের প্রস্রাব লাগে। তো বারবার প্রস্রাব লাগলে বারবার তার একটা এরকম ফ্রিকোয়েন্সি ডেভেলপ করে। তো তাহলে ফ্ল্যাঙ্ক পেইন হবে, পিছন দিকে ব্যথা হবে, মিকচুরেশন করার সময় পেইন হবে, এবং তার সাথে সাথে তোমার ইউরিনের ফ্রিকোয়েন্সিটাও বাড়বে, কিছুক্ষণ পর পর তার প্রস্রাব লাগবে। আচ্ছা, তুমি যদি ইউরিনের এক্সামিনেশন করো সেই ক্ষেত্রে কি পাবা, এখানে দেখবা যে ডাব্লিউবিসি এর পরিমাণ অনেক বেড়ে যায়, কারণ এখানে যেহেতু ইনফ্লামেশন হয়েছে এখানে ডাব্লিউবিসি আসে, ওই ডাব্লিউবিসি গুলো আবার ইউরিনের মাধ্যমে বের হয়। সুতরাং ডাব্লিউবিসি তুমি পাবা, ডাব্লিউবিসি কাস্ট পাবা। ডাব্লিউবিসি পাওয়াটাকে আমরা বলি পাইউরিয়া। পাইউরিয়া মানে হচ্ছে পাস সেল ইন দা ইউরিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাস সেল পাবো, দ্যাট ইজ ডাব্লিউবিসি। তার সাথে সাথে ডাব্লিউবিসি কাস্ট পাবো, কিছু ক্ষেত্রে আরবিসিও থাকতে পারে, হেমাচুরিয়াও থাকতে পারে। আর তুমি যদি এটাকে কালচার করো তাহলে দেখবা যে ওখানে ইকোলাই পাচ্ছ তুমি সাধারণভাবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া পাবা, ইকোলাই পাবা। আচ্ছা, এখান থেকে কমপ্লিকেশন কি হতে পারে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস থেকে? কমপ্লিকেশন হতে পারে হচ্ছে আমার ক্রনিক পাইলোনেফ্রাইটিস হতে পারে। এই জায়গায় অ্যাবসেস হতে পারে, ইনফেকশন ছিল আস্তে আস্তে অ্যাবসেস হয়ে যেতে পারে। নেক্রোসিস হতে পারে, প্যাপিলারি নেক্রোসিস, যেহেতু এটা প্যাপিলার কাছে, এই তোমার পিরামিডের কাছে, সুতরাং প্যাপিলারি নেক্রোসিস হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে হতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস কেন হচ্ছে, পাইলোনেফ্রাইটিস ফিমেলদের কেন কমন, কি কি ভাবে হচ্ছে, কিভাবে প্যাথোজেনেসিস, এবং এই ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল সাইন সিম্পটম কি পাচ্ছি, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কি পাচ্ছি, কমপ্লিকেশন কি পাচ্ছি, মোটামুটি আমরা দেখলাম। এবার আসে হচ্ছে ড্রাগ ইনডিউসড টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অর্থাৎ আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস শেষ করলাম, এবার আসে হচ্ছে ড্রাগ ইনডিউসড টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো ড্রাগ ইনডিউসড বলতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু ড্রাগের কথা মাথায় আসবে আমাদের, যেগুলো এই টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। যেমন পেনিসিলিন, খুব কমনলি এরা টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। ঠিক আছে, পেনিসিলিন, তারপর তুমি বলতে পারো রিফাম্পিসিন, তারপর বলতে পারো সালফোনেমাইড, হ্যাঁ, তারপরে বলতে পারো যে এগুলাই মোটামুটি, এমনকি ডাইউরেটিক্স, এরাও টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। ডাইউরেটিক্স, ঠিক আছে। তো তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ড্রাগ ইনডিউসড হওয়ার মেইন কারণ। এছাড়া অ্যানালজেসিকও আছে, বাট অ্যানালজেসিকটাকে আমরা আলাদা হেডলাইনে পড়বো, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হিসেবে। সুতরাং ড্রাগ ইনডিউসড এর মধ্যে অ্যানালজেসিক বাদে বাকি যে ড্রাগগুলো যারা টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে তাদের নাম বললাম মোটামুটি, পেনিসিলিন, ঠিক আছে, তারপর হচ্ছে রিফাম্পিসিন, তারপর সালফোনামাইড, হ্যাঁ, ডায়াবেটিক্স, এই জিনিসগুলো মূলত আমাদের ড্রাগ ইনডিউসড টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। আচ্ছা, তো এইবার আমরা তাহলে আসি যে এখানে অ্যাকচুয়ালি কি হয়, কাহিনীটা কি হয়, প্যাথোজেনেসিস কি। প্যাথোজেনেসিস হচ্ছে এই ড্রাগগুলা আমাদের কিডনিতে অ্যাকচুয়ালি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে। সুতরাং এখানে দুই ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ তোমার 4। এই দুই ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এখানে হয়। পেনিসিলিন যেমন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করে থাকে, অর্থাৎ পেনিসিলিন প্রথমবার খেলে এর এগেনস্টে আমাদের তোমার আইজিই তৈরি হয়ে থাকে, যেটা পরবর্তীতে আবার যখন খাই তখন ওইটার সাথে মিশে আমাদের কিডনি ড্যামেজ করে। ঠিক আছে, অর্থাৎ পেনিসিলিন প্রথমবার খেলে ওর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, দ্বিতীয়বার খেলে ওই অ্যান্টিবডি আর পেনিসিলিন বাইন্ড করে ওরা হচ্ছে আমাদের কিডনিকে ড্যামেজ করে। ঠিক আছে, তাহলে টাইপ 1 এবং টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, দুই ধরনের হাইপার সেন্সিটিভিটি এই ক্ষেত্রে আমরা পাই। আচ্ছা, এবং মোটামুটি কতদিন সময় লাগে এই হাইপার সেন্সিটিভিটিটা ডেভেলপ করতে? এটা হচ্ছে মোটামুটি 2 উইকস আফটার ড্রাগের 2 উইকস পর এই হাইপার সেন্সিটিভিটি গুলা মানে খুব ভালোভাবে কাজ করে আমাদের কিডনিকে ড্যামেজ করতে শুরু করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি ধরনের ফাইন্ডিং পাই? এই ক্ষেত্রে আমরা দেখবো যে ওই ওষুধটা খাওয়ার এরকম কিছুদিন পরেই আমাদের ফিভার হচ্ছে, ঠিক আছে, অলিগিউরিয়া হচ্ছে, ইউরিন আউটপুট কমে গেছে, হ্যাঁ, এই টাইপের কিছু ব্যাপার এখানে ডেভেলপ করবে। তুমি যদি একটা ল্যাবরেটরি ফাইন্ডিং করো সেই ক্ষেত্রে দেখবা যে এখানে ইউসিনোফিলিয়া তুমি পাচ্ছ, ইউসিনোফিলিয়া এবং ইউসিনোফিলিউরিয়া এই জিনিসগুলো তুমি পাচ্ছ, ইউসিনোফিলিয়া এবং ইউসিনোফিলিউরিয়া, এই দুটো আমরা পাচ্ছি। অর্থাৎ ইউসিনোফিল কাউন্ট আমাদের ব্লাডে বেড়ে যাবে, যেহেতু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, ওটা ইউসিনোফিল কাউন্ট বাড়ায়, এবং যেহেতু কিডনিতে হচ্ছে সেজন্য ইউসিনোফিল কিছুটা আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে আসবে, যেটাকে আমরা বলি ইউসিনোফিলিউরিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে পাই। এবং এটা ট্রিটমেন্ট কি, তুমি যদি ড্রাগ উইথড্র করো তাহলে এমনি পেশেন্ট মোটামুটি ভালো হয়েছে।
তাহলে ড্রাগ ইনডিউসড টিউবুল ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এই কয়েকটা ড্রাগের জন্য হচ্ছে এরকম প্যাথোজেনেসিসের মাধ্যমে 2 সপ্তাহ পরে হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা ইউসিনোফিলিয়া ইউসিনোফিলিউরিয়া পাচ্ছি। এবার আসো ড্রাগের মধ্যে স্পেসিফিক একটা অ্যানালজেসিক, যেটি আমরা মূলত আমাদের ইন্টারেস্ট, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। এটাও কিন্তু এক ধরনের টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি এটা তোমার, এটা ওমেনদের ক্ষেত্রে আবার কমন। কেন কমন? কারণ ফিমেলরা কিন্তু একটু বেশি ওষুধ খাওয়ার পক্ষপাতী, জানি না, বাট অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, সেই জন্য হয়তোবা তাদের এটা বেশি। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে এই অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হওয়ার চান্স বেশি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে মূলত এটা হয়? দেখো, তোমার ক্রনিক ইউজ অফ অ্যাসিটামিনোফেন প্লাস অ্যাসপিরিন ফর মোর দ্যান 3 ইয়ার্স। ঠিক আছে, তাহলে তুমি যদি প্যারাসিটামল খাও, প্যারাসিটামল তো তোমার অ্যাসিটামিনোফেন, সো প্যারাসিটামল গ্রুপের ড্রাগ প্লাস অ্যাসপিরিন তুমি যদি মোর দ্যান 3 ইয়ার্স ধরে খাও, সেই ক্ষেত্রে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হওয়ার একটা চান্স থাকে। আমাদের অনেকে কিন্তু প্যারাসিটামল খেতেও ভয় পায় যে না, যদি খাই কি কি হয়। হ্যাঁ, কি হয়, হ্যাঁ, তুমি যদি অনেক বেশি ডোজ খেয়ে ফেলো সেটা আলাদা ব্যাপার, বাট অনেকদিন ধরে তুমি লাইক 3 বছর বা তার বেশি সময় ধরে তুমি যদি কন্টিনিউয়াস প্যারাসিটামল খাও বা অ্যাসপিরিন খাও বা এনএসিড খাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে টিউবুল ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হবে। ঠিক আছে, ক্রনিক একটা কন্ডিশন ডেভেলপ করবে, অ্যাকিউট না হলেও ক্রনিক কন্ডিশন ডেভেলপ করবে। আর অ্যাকিউট ডেভেলপ করতে গেলে তোমাকে অনেক বেশি খেতে হবে, সেক্ষেত্রে তোমার লিভার ড্যামেজটাই মেইনলি হয়, কিডনি ড্যামেজও হতে পারে। আচ্ছা, তো এখানে কি হয় মেইনলি দেখো, আমাদের অ্যাসিটামিনোফেন ফ্রি রেডিকেল তৈরি হয়। অ্যাসিটামিনোফেন ফ্রি রেডিকেল গুলা আমাদের রেনাল মেডুলাকে ড্যামেজ করে। ঠিক আছে, বা রেনাল টিউবুলকে ড্যামেজ করে। সো ড্যামেজেস রেনাল টিউবুল, টিউবুলকে ড্যামেজ করে, রেনাল টিউবুলকে অ্যাসিটামিনোফেন ফ্রি রেডিকেল গুলো ড্যামেজ করে। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা কাহিনী হয়, সেটা হচ্ছে তুমি যদি অ্যাসপিরিনের কথা বলো, মেইনলি অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএইড এর কথা বলো, এরা কি করে আমি গত ক্লাসে বলেছিলাম, এরা হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে কমায় দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে কমায় দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি করে, আমাদের নেফ্রনের যে অ্যাফারেন্ট আর্টেরিওল সেটাকে ডাইলেট করে। সুতরাং এখানে কনস্ট্রিকশন হয়ে যায়, যেহেতু ডাইলেট করতে পারতেছে না, কনস্ট্রিকশন অফ afferent glomerular arteriole. সো afferent glomerular arteriolar constrictionের জন্য আমাদের গ্লোমেরুলাসে ব্লাড সাপ্লাই কমে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি দেখা যায় যে হচ্ছে আমার গ্লোমেরুলাসে কিছু ড্যামেজ হয়, এবং তার সাথে সাথে আমি এখানে একটুখানি যদি আঁকি, এখানে আমি যদি একটুখানি আঁকি তাহলে দেখো, এই হচ্ছে তোমার afferent arteriole, এই হচ্ছে তোমার গ্লোমেরুলাস, এই হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এই ইফারেন্ট আর্টারিওল থেকে কিন্তু পরবর্তীতে পেরিটিউবুলার আর্টারিওল ফরমেশন হয়, অর্থাৎ এর নিচে যে টিউবুল গুলা থাকে, ঠিক আছে, ওই টিউবুলের চারিদিকে যে আর্টারি গুলা, ওইটা কিন্তু এই যে এটার মাধ্যমেই তৈরি হয়, এই আর্টারিওলের মাধ্যমেই তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ এরা এখানে সাপ্লাই দেয়। সুতরাং দেখো, এখানে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ছিল যেটা এটাকে প্রসারিত করতে পারে, তুমি এনএসএইড বা অ্যাসপিরিন খাচ্ছ, এটা তাহলে প্রসারিত হতে পারবে না, এটা সংকুচিত হয়ে থাকবে। ঠিক আছে, সুতরাং এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড কম আসবে, এটা একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে আমি বলছিলাম যে ইফারেন্ট আর্টেরিওলটাকে কনস্ট্রিক্ট করে হচ্ছে তোমার, বা কন্ট্রোল করে তুমি যদি বলো, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2। তো অ্যানজিওটেনসিন 2 তো ঠিক আছে, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 না হয় কমে গেছে, যার জন্য এখানে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, বাট অ্যানজিওটেনসিন 2 তো ঠিক আছে, যার জন্য সে ঠিকই এখানে ভেসোকনস্ট্রিকশন করবে, যার জন্য এই জায়গায় খুব বেশি ব্লাড আসবে না। সুতরাং এখানেও ভেসোকনস্ট্রিকশন, এখানেও ভেসোকনস্ট্রিকশন, সুতরাং এখান থেকে এখানে খুব একটা ব্লাড আসবে না, আবার এইখান থেকে টিউবুলের দিকেও খুব একটা ব্লাড যাবে না। সুতরাং আলটিমেটলি টিউবুলের এখানে একটা ইস্কেমিয়ার মতো ডেভেলপ করে, এবং টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যানালজেসিক নেফ্রোপ্যাথির মধ্যে। এটার কমপ্লিকেশন কি হতে পারে? অ্যানালজেসিক নেফ্রোপ্যাথির কমপ্লিকেশন, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি থেকে কিন্তু আমাদের প্যাপিলারি নেক্রোসিস হতে পারে, রেনাল প্যাপিলা যেটা, সেখানে নেক্রোসিস হতে পারে, রেনাল প্যাপিলারি নেক্রোসিস, রেনাল প্যাপিলারি নেক্রোসিস হতে পারে।
ঠিক আছে। আচ্ছা, আর এটাই মোটামুটি রেনাল প্যাপিলারি নেক্রোসিস হতে পারে। এছাড়া পেশেন্টের হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, তুমি যদি বেশি খাও, এনএসএইড খাও সেই ক্ষেত্রে। এবং আস্তে আস্তে পেশেন্টের সিকেরি ডেভেলপ করতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। সো এগুলা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু ইন কেস অফ অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথিতে এই ধরনের কাহিনী হয়, ঠিক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। রেনাল প্যাপিলা কোনটা? এই যে এইটা, যেখান থেকে এই যে পেলভিসটা বের হচ্ছে, ইউরেটারটা বের হচ্ছে, এটা হচ্ছে রেনাল প্যাপিলা। এই জায়গায় নেক্রোসিস হয়, এবং তার সাথে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, আস্তে আস্তে সিকেডি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের আরো একটা ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে ইউরেট নেফ্রোপ্যাথি, ঠিক আছে। আমাদের এই যে টিউবিউল গ্লোমেরুলাসের নিচে, এই জায়গায় যদি ইউরেট ক্রিস্টাল জমা হয়, ঠিক আছে, জমা হয়ে এরাও হচ্ছে এই জায়গাটা ব্লক করে দিতে পারে। ব্লক করে দিলে আমার সেই আগের মতোই অবস্থা হবে, অর্থাৎ এখান থেকে দেখা যাবে যে হচ্ছে তোমার অ্যাকিউট রেনাল ফেলিওর, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করবে। আস্তে আস্তে পেশেন্টের টিউবুলেও নেক্রোসিস ডেভেলপ করে, টিউবুলো ইনফ্লামেশন ডেভেলপ করে, তখন টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। মাল্টিপল মাইলোমা আমি একটা কারণের মধ্যে বলেছিলাম, ওই ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি বেনস জোন্স প্রোটিন যেগুলা, ওই বেনস জোন্স প্রোটিন গুলো এই টিউবিউলে জমা হয়। তাহলে ইউরেট নেফ্রোপ্যাথিতে ইউরেট জমা হয়, বেনস জোন্স প্রোটিন জমা হয় হচ্ছে মাল্টিপল মাইলোমাতে। দুইটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই টিউবিউলের ড্যামেজ করে, যার জন্য টিউবিউল ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ঠিক আছে। এটা তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে। তাহলে টিউবিউলার ডিজিজ মূলত দুইটা, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এবং টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। যে দুটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় পেঁচায় যায়, আমরা অনেক সময় প্যাথোজেনেসিস বুঝি না দেখে আমরা একটু পেঁচায় ফেলি। তো আজকে আমি চেষ্টা করলাম এই জিনিসটা বোঝাতে। এবার আসো টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে কি কি ভাইবা কার্ড আছে প্যাথোলজিতে, সেটা আমরা একটু দেখি। ভাইবা কার্ডে একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস কি, ঠিক আছে। তাহলে পাইলোনেফ্রাইটিস আমরা এইভাবে বলতে পারি যে তোমার ইনফ্লামেশন অফ দা ব্লাডার, কিডনি এবং হচ্ছে কালেক্টিং সিস্টেম, এটাকে আমরা বলতে পারি পাইলোনেফ্রাইটিস। অর্থাৎ মেইনলি নেফ্রাইটিস তো আছে এখানে কিডনি, তার সাথে পাইলো, পাইলো মানে হচ্ছে মূলত ওই কিডনির যে কালেক্টিং সিস্টেমটা, দ্যাট ইজ যে রেনাল পেলভিস, রেনাল প্যাপিলা, রেনাল পেলভিস, এইসব জায়গায় ইনফ্লামেশন যখন হয় তখন আমরা এটাকে বলি পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে। এটা তাহলে মনে রাখতে হবে পাইলোনেফ্রাইটিস। এখানে কিন্তু অবশ্যই ইনফ্লামেশন শব্দটা উল্লেখ করতে হবে। যে কোনো আইটিস যুক্ত সংজ্ঞাতে তুমি যদি ইনফ্লামেশন শব্দটা না বলো, সেটা কিন্তু একটা বড় ধরনের অপরাধ। আচ্ছা, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস কি? এটা অনেক সময় স্যারেরা ভাইভাতে জিজ্ঞেস করে বা ভাইভা কার্ডে এটা থাকে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যখন আমাদের এই কিডনি বা তোমার এই যে পেলভিস, রেনাল পেলভিস, এই সব জায়গায় কালেক্টিং সিস্টেমে যখন ইনফ্লামেশন হয়, তখন এটাকে বলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। আচ্ছা, পাইলোনেফ্রাইটিস কি কি কারণে হতে পারে, এটা একটা ভাইবার কার্ড কোশ্চেন। পাইলোনেফ্রাইটিস এর মোস্ট কমন কজ আমরা বলেছিলাম ইকোলাই, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন কারণে হতে পারে। ইকোলাই মানে এই এর কাছাকাছি যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন হচ্ছে তোমার প্রোটিয়াস, ক্লেপশিয়ালা, এন্টেরোব্যাক্টার, এরা কিন্তু অ্যাকচুয়ালি এই ইকোলাইয়ের মতোই অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস করতে পারে। এছাড়া স্টেফাইলোকক্কাস করতে পারে, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস করতে পারে, ঠিক আছে। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ভাইরাল হতে পারে, অর্থাৎ ভাইরাসের মাধ্যমে পাইলোনেফ্রাইটিস হতে পারে। সো পাইলোনেফ্রাইটিস এর মোস্ট কমন কজ ইকোলাই এবং ইকোলাই এর কাছাকাছি ব্যাকটেরিয়া গুলা, যেমন প্রোটিয়াস, ক্লেপশিয়ালা, এন্টেরোব্যাক্টার, ঠিক আছে। এই জিনিসগুলো একটু আনকমন কজের মধ্যে স্টেফাইলোকক্কাস, যেটা আমরা মনে করব যে ব্লাডের থেকে আসতেছে। এছাড়া স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, যেটা ফিসেসে থাকে, ফিসেস থেকে এটা আলটিমেটলি ইউরিনে ঢুকে যেতে পারে, ইউরিনারি ট্র্যাক্টে ঢুকে যেতে পারে। সো এই কয়েকটা মোটামুটি কমন কজ। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ভাইরাসের কারণেও পাইলোনেফ্রাইটিস হতে পারে। আচ্ছা, কিডনিতে এই ব্যাকটেরিয়াগুলো কোন কোন মাধ্যমে পৌঁছায়, এটা একটা ভাইবার অত্যন্ত ইম্পর্টেন্ট কার্ড প্রশ্ন। দুইটা মাধ্যমে পৌঁছায়, একটা হচ্ছে হেমাটোজেনাস, যেটা আমি বলেছিলাম, এই যে হেমাটোজেনাস স্প্রেড, যেটা রেয়ার। কমন স্প্রেড হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন, নিচে থেকে উপরের দিকে ইনফেকশনটা আসে, এটি হচ্ছে কমনেস্ট কজ। প্যাথোজেনেসিস অফ অ্যাসেন্ডিং ইনফেকশন, অ্যাসেন্ডিং ইনফেকশন কিভাবে হয়, এটা কিন্তু কার্ডের একটা প্রশ্ন। এটা আমি বলেছি যে প্রথমে এই ইউরেথ্রা বা এইসব জায়গায় একটা ব্যাকটেরিয়া কলোনাইজ করে, সেটা আস্তে আস্তে ব্লাডারে যায়, ব্লাডার থেকে আস্তে আস্তে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে উপরে যায়, এরপরে এই জায়গায় ইনফেকশন হয়। খুব সিম্পল জিনিস, এটা কিন্তু একটা কার্ডের প্রশ্ন। তাহলে কার্ডে মূলত পাইলোনেফ্রাইটিস থেকে প্রশ্ন থাকে, যেটার কারণ কি, কি কিভাবে হইতে পারে, প্যাথোজেনেসিস কি, এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে। পাইলোনেফ্রাইটিসে ইউরিনারি ফাইন্ডিং কি কি পাই আমরা, যেহেতু পাইলোনেফ্রাইটিস এই জায়গায় হচ্ছে তুমি ইনফেকশন পাচ্ছ, সুতরাং এখানে তুমি দেখবা যে ইউরিনের সাথে পাস সেল বের হচ্ছে, দ্যাট ইজ পাইউরিয়া যেটাকে আমরা বলি, ঠিক আছে। পাস সেল বের হচ্ছে, তার সাথে ডাব্লিউবিসি কাস্ট বের হচ্ছে, কারণ ডাব্লিউবিসি এখানে জমা হচ্ছে, সেই ডাব্লিউবিসি গুলোই আমাদের বের হয়ে আসতেছে। তাহলে ডাব্লিউবিসি কাস্ট আমরা পাচ্ছি,
ঠিক আছে, কিছু ক্ষেত্রে নিউট্রোফিল তুমি পেতে পারো স্পেসিফিক্যালি, ঠিক আছে। আর এই মোটামুটি, এছাড়া তুমি আরবিসি পেতে পারো, কিছু এপিথেলিয়াল সেল পেতে পারো, এগুলো পেতে পারো। আর তুমি যদি এই যে এখানে ইউরিনটাকে কালচার করো, সেই ক্ষেত্রে তুমি দেখবে যে একটা অর্গানিজম পাচ্ছ তুমি, সেটা মূলত ইকোলাই হয় বা অন্যান্য কিছু হতে পারে। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের কমপ্লিকেশন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কাট প্রশ্ন। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের মেইন কমপ্লিকেশন হচ্ছে প্যাপিলারি নেক্রোসিস, এই যে রেনাল প্যাপিলারি নেক্রোসিস যেটা আমি বলেছিলাম, ঠিক আছে। এর সাথে সাথে অ্যাবসেস হতে পারে, পেরিনেফ্রিক অ্যাবসেস হতে পারে, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে, পেরিনেফ্রিক অ্যাবসেস এটা হতে পারে। হাইপারটেনশন হতে পারে, সিকেডি হতে পারে প্রলং কেসে। প্রলং যদি তোমার ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, সেই ক্ষেত্রে মূলত হাইপারটেনশন, সিকেডি এগুলো হতে পারে। আর অ্যাকিউট হলে সাধারণত অ্যাকিউট প্যাপিলারি নেক্রোসিস, পেরিনেফ্রিক অ্যাবসেস, এই জিনিসগুলোই মূলত হয়, ঠিক আছে। তো তাহলে আমরা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এবং টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস প্যাথোজেনেসিস সহ এর ক্লিনিক্যাল ফিচার কেন হচ্ছে, কোনটা হচ্ছে, এবং তার সাথে সাথে অবভিয়াসলি আমাদের কার্ড প্রশ্ন, যে কার্ডে কি কি ভাইবা কোশ্চেন থাকে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। আশা করি এই জিনিসটা সবার উপকার হয়েছে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।